এই মশলা বেটে যে কোনো মাছ এভাবে রান্না করলে খুবই চমৎকার হয়। কিভাবে কি রান্না করেছি সব কিছুই আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া-দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, বরবটি সবকিছু খোসা ছাড়িয়ে, বোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন রান্নার জন্য কেটে নেব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আলু বরবটি দিয়ে পুরনো দিনের দারুণ একটা রান্না করব। এটা আমার মায়ের রেসিপি। মাকে দেখেছি এভাবে রান্না করতে, সেই সব কথাগুলি মনে পড়লে স্বপ্নের মতো লাগে। এ ধরনের বরবটি গাছ আমার মা বাড়ির আঙ্গিনায় লাগাতেন। কত যে বরবটি হতো এই বর্ষাকালে। দুই একদিন পর পর মা এই তরকারিটা রান্না করতেন এবং খুবই চমৎকার লাগতো খেতে। আমরা ভাই বোন সবাই ছোট ছিলাম, কিন্তু এই রান্নাটা আমরা সবাই খেতাম। এদিকে বাবা সকালবেলায় নদীতে ঝাঁকি জাল দিয়ে কিছুটা মাছ ধরে আনতেন। কিভাবে জানি আমার মা ওই ছোট পাঁচমিশালি মাছগুলো রান্না করতেন। দুই এক পিস মাছ আর সামান্য একটু ঝোল দিয়ে ভাত মেখে খেতে অমৃত সম লাগতো। স্বাদ যেন এখনো মুখে লেগে আছে। আমার বাবা প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন। ছোটবেলা থেকে দেখেছি সকালবেলায় মা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে বাসি কাজ সেরে ওই ভাত বসিয়ে দিতেন এক চুলায়। এদিকে ভাত হতে হতে একটা তরকারি জোগাড় করে তরকারি বসিয়ে দিতেন। এভাবে করে ২-৩টা তরকারি সব সময় রান্না করতেন। যত কাজের ঝামেলা হোক 8:30টার আগে সব রান্নাই মায়ের শেষ হয়ে যেত। একেবারে ছোটবেলার কথা তো তেমন মনে নাই। যখন হাই স্কুলে পড়ি, দাদার সাথে সবসময় স্কুলে যেতাম। আমরা সবাই স্কুলে যাওয়ার জন্য স্নান করে রেডি হয়ে ভাত খেতে আসতাম। তখন গরম গরম ভাতের সাথে এই রান্নাগুলি খেতে অমৃত সম লাগতো। আলু বরবটির তরকারিতে দেওয়ার জন্য অল্প কয়টা গোটা জিরা শুকনো খোলায় টেলে নিয়েছি। জিরাগুলি ঠান্ডা হোক, পাটায় বেটে গুঁড়ো করে নেব। অল্প করেই সরিষার তেল দিলাম, স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। আলু ভাজবো, আলু দিলে যেন তেলটা ছিটকে না যায়। এ দেখুন একটুও ছিটকে যাচ্ছে না। এখন নেড়ে চেড়ে ঢেকে ঢেকে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভাজাতেই যেন সিদ্ধ হয়ে যায় ওই রকম করে ভেজে নেব। এদিকে ভাজা জিরাগুলি গুঁড়ো করে নেব। অল্প সময়ে খুব সুন্দর মতো গুঁড়ো করে নিয়েছি, ওই বাটিতেই উঠিয়ে রাখছি। এখন ঢাকা দিয়ে রাখবো। ভাজা জিরা গুঁড়ো করলে দারুণ একটা ঘ্রাণ বের হয়। ঘ্রাণটা যেন না যায় তার জন্য ঢেকে রাখবো। ইলিশ মাছের পাতুরির জন্য পাটার উপর নিলাম কয়েকটা কাঁচামরিচ, অল্প কালো সরিষা এবং স্বাদ মতো লবণ আর কুচানো পেঁয়াজ। এগুলি একসাথে পাটায় মিহি করে বেটে নেব। এরই মধ্যে আলুগুলি মনে হয় লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এই দেখুন। খুব সুন্দর মতো আলু ভাজা হয়ে গেছে। এখন বরবটি দিয়ে দিলাম। চারটা কাঁচামরিচ ফালি করে দিলাম। বেশি ঝাল করব না। হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো দিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম।
এই রান্নাটা আমি আরও কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি। যেহেতু প্রতিদিন কি রান্না করি, কি খাওয়া দাওয়া করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, তাই নিত্যদিনের সব রান্না সব সময় শেয়ার করি। নিত্যদিন আমরা যা খাই। খুব সুন্দর মতো আলু বরবটি সিদ্ধ হয়ে গেছে। একটু ঘুটনি দিয়ে ভেঙে দিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য সামান্য সরিষার তেলে গোটা জিরা ফোড়নে দিলাম। ফোড়নটা রেডি হলে আলু বরবটির তরকারিটা দিয়ে দেব। ভাজা জিরার গুঁড়োগুলো বেশি হয়ে যাবে, অল্প একটু রেখে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে জিরার গুঁড়োটাকে মিশিয়ে দেব। এভাবে নেড়ে চেড়ে 1-1.5 মিনিটের মতো রান্না করব, আর বেশিক্ষণ রান্না করতে হবে না। বরবটির রংটা সবুজই আছে। বেশি সিদ্ধ হয়ে গেলে এই সবুজ আভাটা আর থাকে না। মাঝে মাঝে রান্নাঘরের জানালাটা খুলে দিতে হচ্ছে। হাওয়ার জন্য জানালা খুলতেও পারি না, আবার রান্নার ঝাঁঝটা বের হওয়ার জন্য বা তেল কাজটা বের হওয়ার জন্য ওই জানলাটা বন্ধও রাখতে পারি না। মহা মুশকিল। খুব সহজে চমৎকার স্বাদে আলু বরবটির রান্নাটি হয়ে গেল। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমনি অসাধারণ লাগে। এটা ভাতের সাথে যেমন ভালো লাগবে, রুটি দিয়ে খেতেও খুবই চমৎকার লাগবে। এখন ইলিশ মাছের পাতুরির জন্য কড়াইতে 2 পিস পাতা দিলাম। এরপরে গোটা পাতাটা উপর দিয়ে বসিয়ে দিচ্ছি। এটা একেবারে নিখুঁত, কোনো জায়গায় ছিঁড়া নাই। কড়াইটা রেডি করে নিয়ে এখন মাছ মাখিয়ে নেব। ইলিশ মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চার পিস মাছ বাটা মশলাটা দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দেব। সরিষার তেল দিয়েছি। বোতলে আর তেল নাই, জারে আছে, বড় জারে, ওখান থেকে ঢেলে নিতে হবে। প্রথমে এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেই, পরে আরেকটু তেল উপর দিয়ে দেব। পাতুরি রান্নাতে হলুদ ব্যবহার করলে পাতুরির আসল স্বাদটা পাওয়া যায় না, তার জন্যই আমি হলুদ ব্যবহার করি না। কিছু মশলা নিচ দিয়ে দিয়ে উপর দিয়ে মাছের পিসগুলো বসিয়ে দেব। বেশি করে পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ, কালো সরিষা আর স্বাদ মতো লবণ একসাথে বেটে নিয়েছিলাম। সাথে যোগ করেছি সামান্য গুঁড়ো মরিচ আর সরিষার তেল। বাটি ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি। উপর দিয়ে একটু সরিষার তেল দেব। বড় জারে তেল থাকার কারণে তেল তখন বেশি দিতে পারি নাই, তো এখন দিয়ে দিলাম উপর দিয়ে। পাতাটাকে এভাবে একটু মুড়িয়ে ঢেকে দেব। বড় পাতা হলে পাতুরিটা মুড়িয়ে করা যেত। সবসময় আমি যেভাবে পাতুরি করি ওভাবে করা যেত। পাতা ছোট তাই এভাবে করেছি। অল্প তাপে ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রান্না করব, তারপরেই নামিয়ে নেব। কি বাতাস! এই আমাদের ভিনেগার আপনাদেরকে দেখাবো বলেছিলাম প্রতিদিন, কিন্তু ওই দেখার খেয়াল থাকে না দেখানোর জন্য। আজকে দেখাচ্ছি। আজকে ভিনেগারের 15 দিন হয়েছে। আজকেও চিনি দিয়েছি 3 চামচ। চিনি দেওয়া শেষ। 21 দিন পরে ছেঁকে সিডারটা আলাদা করে নেব। এখন ভাত খাওয়ার জন্য সব নিয়ে কাঁচামরিচ লই না, বাতাসে তো মনে হয় আজকে উড়াই নিব ওই একবারে। কাঁচামরিচ আনো। ও প্লেটও তো আনলাম না। হ্যাঁ, না না, এমনি প্লেট।
পাতুরিটা কড়াই থেকে টেনে নিয়ে নিলাম, এটা রেখে আসি, এটার আর কোনো কাজ নাই। বাতাসের কি শক্তি, হ্যাঁ না খুললে অন্ধকার অন্ধকার দেখা যায়, আর খোলাতে উড়ে সব লেজার। ইলিশ মাছের পাতুরি, রে বাতাসে এরকম করে তারে, তুফানের বাতাস। খাইছি খাইছি, যাবার খাতা মনে করেন। আর এটা বাপরে, দূর বাতাসের অত্যাচারে আর ভালো লাগে না। দেখছেন দেখছেন দেখছেন, পোড়া পোড়া দাগ লেগে গেছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হচ্ছে এবং দুইটা রেসিপি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি। দারুণ হয়েছে। এটা আমার মায়ের রেসিপি, আমার মা এইভাবে রান্না করতো। কি চমৎকার। একটু কম হয়েছে, কাঁচামরিচ দিও না। একটু ভেঙে মোটা এই মাত্র ভাত রান্না করলাম, ভাতও গরম, খুব ভালো লাগে খেতে। আমি মনে করছি ফ্রিজে আর কোনো মাছ নেই। আমার টমেটো সরাই দেখি দুইটা ইলিশের বাচ্চা, পোকা ইলিশ।
ও মামা গো, ইলিশ মাছের পাতুরিটা মুখে দিতেই যেন অমৃতের স্বাদ পাচ্ছি। যদিও অমৃত কোনোদিন খাই নাই, দেখিও নাই, শুধু শুনেছি মায়ের কাছে বা বড়দের কাছে। তখন সবাই কোনো কিছু বেশি চমৎকার লাগলে বলতো যে অমৃতের মতো স্বাদ হয়েছে। আমারও সেরকমই বলতে ইচ্ছা করছে, যেন অমৃতের স্বাদ পাচ্ছি। পাতা কিন্তু করে নাই, মশলা পুরি কি সুন্দর দাগ লাগিয়ে গেছে, বুঝছো নি? পাতা করে নাই, আশ্চর্য বিষয়, কি চমৎকার। আজও আবার বলতে ইচ্ছা করছে, বেশ ভালো যার সব ভালো তার। খোকা ইলিশ আনছিল আরো মাসখানেক আগে, সবগুলো ইলিশ মাছ খাইতে খুব ভালো লাগছিল, তবে আজকেরটা একেবারে সেরা। কেন? একেবারে সেরা রান্না হয়েছে। সন্ধ্যার পূজা আহ্নিক সেরে আমি আবার আসলাম রান্নাঘরে। দুপুরে 1.5 পট আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম। চাউলগুলো ব্লেন্ড করে নিয়েছি তাল দিয়ে। তালের রসটা বেশি পাতলা হয়ে গেছে, তাই তাল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে নারিকেল, গুড় আর সামান্য সাদা আটা মিশিয়ে খুব সুন্দর মতো একটা ব্যাটার তৈরি করে নিলাম। তৈরি করব চমৎকার স্বাদে তালের ফুলুরি। আগে এই ধরনের তেলে ভাজা কিছু হলে অবশ্যই সাদা তেলে বা সয়াবিন তেলে ভাজতাম। গত 6 বছর যাবৎ সয়াবিন তেল একেবারেই বাদ দিয়েছি। এখন পিঠা, পুলি, পরোটা, লুচি, তারপর মোগলাই পরোটা, যখনই যেটা খেতে মন চায় আমি সরিষার তেলেই ভাজি। তবে কোনো সময় পরোটা বানালে সামান্য ঘি ব্যবহার করি। ভাদ্র মাসে তালের পিঠা খেতে আমাদের সবার কাছেই ভালো লাগে। সেদিন তালের ফুলুরি বানিয়েছিলাম, উনি বাড়িতে গিয়েছিলেন, বাসায় ছিলেন না। তো গতকাল বলেছিলেন আরেকদিন তালের ফুলুরি বানাও। তো ভাবলাম আজই বানাই। অল্প সময়ে এক ব্যাচ ফুলুরি তৈরি হয়ে গেল, আরেক ব্যাচ দিয়ে দিলাম। একটা ভেঙে দেখাই আপনাদের। এই দেখুন, ভিতরটা কত স্পঞ্জি, কত নরম তুলতুলে হয়েছে। আজ ব্যাটারের সাথে সামান্য সুজিও দিয়েছি। আজকেরগুলি অনেক ভালো লাগছে খেতে, একেবারে মুড়মুড়ে। উনি বলছিলেন একটু কড়া করে ভেজে নিও, তার জন্য এই ব্যাস একটু কড়া করে ভেজে নিয়েছি। এই দেখুন, গরম গরম খাবে তাই একটু কড়া করে ভেজে নিয়েছি। সেদিন তালের ফুলুরি বানিয়েছিলাম, একজন দিদি বলেছিলেন, দিদি তালের ফুলুরি যে বানালেন এটা তিতা লাগে না? না গো দিদি, কোনো তিতা নাই, তালটা খুবই ভালো। বড় একটা তাল সেদিন আমার ছোট মেয়ে রিয়া এনেছিল, এনেই ও তালটা চিপে রসটা বের করে রেখেছিল। ওদেরকেও তালের পিঠা বানিয়ে খাইয়েছি। রুমা আসছিল তখনও বানিয়েছিলাম, বাকিটা দিয়ে আজ বানালাম। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।